রঞ্জনা রেকর্ড স্টার্ট করেছে। আচ্ছা, সবাই একটু ভিডিও অডিওটা একটু মিউট করে দিলে আমি আজকের প্রোগ্রামটা শুরু করব। শুভ দ্বিপ্রহর, সবাইকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজ স্বামী বিবেকানন্দের 159তম জন্মদিবস। এই উপলক্ষে বিজয়কৃষ্ণ গার্লস কলেজে এনএসএস ইউনিট জাতীয় যুব দিবসের অনুষ্ঠানের আয়োজন করেছে। মহান দেশপ্রেমিক, নির্ভীক, তেজোদৃপ্ত পথদ্রষ্টা স্বামী বিবেকানন্দের জন্মদিবস উদযাপন উপলক্ষে আজ আমরা এখানে সমবেত হয়েছি। আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে রয়েছে আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকা, অশিক্ষক কর্মচারীবৃন্দ, আমাদের সমস্ত ছাত্রীরা। এবং এই যে ছাত্রীরা যাদেরকে বাদ দিয়ে আমাদের চলবে না, তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, তোমরা খুব ভালোভাবে অনুষ্ঠানটাকে অংশগ্রহণ করো এবং তোমরা নিজেরাও এখানে কিন্তু পার্টিসিপেট করবে। এবং প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে যে মানবতাবাদ ছিল এমন একটা দর্শন যা ছিল স্বামী বিবেকানন্দের জীবনের মূল মন্ত্র। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে কিভাবে ন্যায় প্রতিষ্ঠা করা যায় এবং কিভাবে মানুষের সর্বাঙ্গীন কল্যাণ সাধন করা যায় সেটারই কিন্তু তিনি চেষ্টা করেছিলেন। এবং সমাজ থেকে অসাম্য দূর করা, অবিচারকে দূর করার জন্য তিনি নিরলস প্রয়াস চালিয়ে গেছিলেন। এবং সবচেয়ে বড় কথা, যুব সমাজকে মানুষের মতো মানুষ হয়ে গড়ে ওঠার বাণী তিনি দিয়েছিলেন এবং প্রত্যেকে যাতে মেরুদণ্ড সোজা হয়ে চলতে পারে, সাহসের ওপর ভর করে জীবনে এগিয়ে যেতে পারে, সেই তেজোদ্দীপ্ত বাণী কিন্তু তিনি প্রচার করেছিলেন। আজকে বিবেকানন্দের সেই সব বাণীকে স্মরণ করে আজকে এনএসএস ইউনিট এই জাতীয় যুব দিবসের অনুষ্ঠানের আয়োজন করেছে এবং আমাদের সাথে সহযোগিতায় অবশ্যই আমাদের আইকিউএসি সেল রয়েছে, যারা আমাদের বিভিন্নভাবে সহায়তা করে চলেছে। এবং প্রথমেই যে বলি, আজকের অনুষ্ঠানটা শুরু করার কথা ছিল আমাদের অধ্যক্ষা, মাননীয় অধ্যক্ষা ডক্টর রুমা ভট্টাচার্যার, কিন্তু বিশেষ কাজ থাকার দরুন উনি এখন রাস্তায় আছেন। উনি বললেন যে কিছুক্ষণ পরে উনি বাড়ি ফিরে এলেই উনি অনুষ্ঠানটা জয়েন করবেন, ওনার একটা বিশেষ কাজ, আর্জেন্ট কাজ পড়ে গেছে। তাই প্রথমেই অনুষ্ঠানটার শুভ সূচনা হবে আমাদের বৈদিক মন্ত্রোচ্চারণ এবং স্বামী বিবেকানন্দের কিছু বাণী পাঠের মধ্যে দিয়ে। সেই বৈদিক মন্ত্রোচ্চারণ করবেন আমাদের অধ্যাপক জিতেন্দ্রনাথ দাস। জিতেন্দ্র, প্লিজ। শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তিঃ। ওম ভদ্রং কর্ণেভিঃ শৃণুয়াম দেবাঃ ভদ্রং পশ্চিমাক্ষভির্যজত্রः স্থিरैरङ्गैस्तुष्टुवागंशस्वनुभिः व्यसेम देवहितं यदायुः। ॐ स्वस्ति न इन्द्र वृद्धस्वः स्वस्ति न पूषा विश्ववेदः स्वस्ति नोस्ताक्ष अरिष्टनेमिः स्वस्तिर्नो बृहस्पतिर्दधातु। ओम शांति शांति शांतिः। ओम सं नो मित्र सं वरुणः शं नो भवत्वर्यमा शं नो इंद्र बृहस्पतिः सं नो विष्णुरुक्रमः। नमः ब्रह्मणे नमस्ते वाय त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु त्वद्भक्त्वारम् अवतु अवतु माम् अवतु भक्तारम्। ओम शांति शांति शांतिः। ओम नमः श्री ज्योतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामी नेतापहारिणे। ধন্যবাদ জিতেন্দ্র।
স্বামী বিবেকানন্দকে বিনম্র চিত্তে স্মরণ করে আজকে আমরা মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি। প্রথমেই আমাদের আইকিউএসি সেলের কোঅর্ডিনেটর ডক্টর শ্বেতা গুহ আজকের দিনটি সম্পর্কে কিছু বলবেন। শ্বেতা, প্লিজ। শ্বেতা। ধন্যবাদ রঞ্জনা। আমরা প্রতি বছরই আজকের দিনটি শ্রদ্ধার সঙ্গে কলেজে জাতীয় যুব দিবস হিসেবে পালন করে থাকি। যেহেতু এই মোটামুটি কয়েক মাসে আমরা এখন সব অনুষ্ঠানই অনলাইনে অভ্যস্ত হয়ে গেছি, তাই আজকের দিনটিও আমরা অনলাইনেই পালন করছি। তোমরা সবাই জানো 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন, এবং তিনি যে যুব সমাজকে নতুন ভারত গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন, সেই স্বপ্ন আজকের দিনেও কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে, ভারতবর্ষ কেন সমগ্র পৃথিবীর ক্ষেত্রে সেটা খুবই প্রাসঙ্গিক। তিনি একটি শক্তিশালী এবং সাহসী যুব সমাজের কথা বলেছিলেন, এবং এই শক্তি কিন্তু শুধু শরীরের নয়, উনি মানসিক দিক থেকেও যুব সমাজকে শক্তিশালী হতে বলেছিলেন। এবং তোমরা জানো, শিক্ষাই কিন্তু আমাদের একমাত্র অগ্রগতির পথ। এখানে কিন্তু উনি কোনো পুঁথিগত শিক্ষার কথা বলেননি। তাহলে উনি কিরকম শিক্ষা চেয়েছিলেন? যে শিক্ষা ইতিবাচক হবে, অর্থাৎ যে শিক্ষা আমাদের শক্তি দেবে, বুদ্ধির বিকাশ ঘটাবে, নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করবে। এরকম শিক্ষাই কিন্তু উনি চেয়েছিলেন, যে আমাদের নতুন ভারত গড়তে সাহায্য করবে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে উনি যেটা বলেছিলেন, যে মেয়েদের বীরত্বের কথা উনি বলেছিলেন, এবং এই বীরত্বের জন্য উনি কিন্তু আত্মরক্ষার শিক্ষার কথা বলেছেন মেয়েদের জন্য। যে একই সঙ্গে শুধু নিজেদের আত্মরক্ষাই নয়, আমরা অপরের কল্যাণের কথাও কিন্তু চিন্তা করব। উনি ওনার একটি লেকচার উনি জাপান থেকে দিয়েছিলেন, যেখানে উনি বলেছিলেন যে লেটস বি হিউম্যান। উনি মানুষ হতে বলেছিলেন, এবং মানব সেবাকেই উনি পরম ধর্ম বলেছিলেন, কারণ মানব সেবাই হচ্ছে আমাদের ঈশ্বর সেবা। অর্থাৎ আমরা যে যুব সমাজকে দেখব, সে শরীর, মন, আত্মা সব দিক থেকেই শক্তিশালী হবে। এবং এক্ষেত্রে তিনি বেদান্ত দর্শনকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে চেয়েছিলেন। তোমরা যারা পড়েছো বা জানো, তারা অবশ্যই জানো ওনার মতকে প্র্যাকটিক্যাল বেদান্ত বলা হয়। যাই হোক, আমরা আজকে জানি মেয়েরা তোমরা ছোট ছোট অনুষ্ঠান করবে স্বামী বিবেকানন্দকে স্মরণ করে। শুধু অনুষ্ঠানে স্মরণ নয়, আমরা আশা করব তোমরা ওনার মত বাণী তাকেও স্মরণ করবে। আমি শুধুমাত্র ওনার একটা কোটেশন তোমাদের জন্য বলবো, যেটা আমার মনে হয় যে আমাদের ছাত্রীদের জন্য সেটা খুবই উপযুক্ত। Whatever you think that you will be, if you think yourselves weak you will be. If you think yourself strong you will be. তুমি নিজেকে যেভাবে তৈরি করতে চাইবে, তুমি সেভাবেই নিজেকে তৈরি করবে। ধন্যবাদ। আশা করি আজকে প্রোগ্রাম খুব সুন্দর হবে। অসংখ্য ধন্যবাদ শ্বেতাকে। শ্বেতা খুব সুন্দরভাবে আজকের দিনটার প্রাসঙ্গিকতা এবং যে সর্বাঙ্গীন শিক্ষা ছাড়া আমরা প্রত্যেকে এগোতে পারি না, তার উপর খুব সুন্দর করে আজকে বলল। এবং তোমরা সবাই যারা ছাত্রীরা আছো তারা শুনলে, এবং নিশ্চয়ই তোমাদের খুব ভালো লেগেছে। এরপরে আমাদের অধ্যাপিকা ডক্টর দেবযানী মিত্র স্বামী বিবেকানন্দের বাণী এবং রচনাকে অবলম্বন করে আজকের দিনটি সম্পর্কে কিছু বলবে। দেবযানী, প্লিজ। নমস্কার। স্বামীজিকে প্রথম শ্রদ্ধা জানিয়ে আমি স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা থেকে স্বামীজির স্বদেশ মন্ত্র পাঠ করব। আমাকে একটু মাফ করবেন, আমার পুরোটা মনে নেই বলে আমাকে পাঠ করতে হচ্ছে। আসলে স্বামীজি সম্পর্কে অলরেডি রঞ্জনাদি, শ্বেতাদি অনেকটা আলোকপাত করেছেন, এবং স্বামীজি তো মানে কি বলবো, একদিনে তো শেষ করা যাবে না। মানে পুরোটা থেকেই শিক্ষা, প্রথম থেকে শেষ অবধি পুরোটাই শিক্ষা। তো ছোটবেলা থেকে আমি সেরকম ভাবেই
মানে আমার যখন ছাত্রী জীবন প্রথম শুরু হয় বা তার আরো ছোট বয়স থেকে আমি এই যুব মহামণ্ডলের সঙ্গেও যুক্ত ছিলাম, যেহেতু মানে সেখান থেকেই শুরু, বাবা ব্রাদার আমার বাড়ির থেকেই শুরু। আমার বাবা মাও মানে শিখিয়েছেন নানা বাণী বা কিছু। তা আমার মনে হয়েছে যে গঙ্গা জলে গঙ্গা পুজো করাই ভালো। স্বামীজির স্বদেশ মন্ত্রই যদি আমি পাঠ করতে পারি, আমি চেষ্টা করছি পাঠ করা। হে ভারত, এই পরানুবাদ, পরানুকরণ, পরমুখাপেক্ষা এই দাসসুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি বীর ভোগ্যার স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ, সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নীচ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মাথর তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কোটি মাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিন রাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা, কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। নমস্কার। আজকের দিনে দাঁড়িয়ে বোধহয় মনুষ্যত্বটাই ভীষণ ভাবে দরকার, সেটা আমরা প্রত্যেকটা পদে অনুভবও করি, চলার পথে সেটাকে পাথেয় করেও চলি, এবং ছাত্রীদেরও বলছি এটাই কিন্তু জীবনের মূল মন্ত্র হওয়া উচিত। নমস্কার। ধন্যবাদ দেবযানী। ও প্রথমেই বললো গঙ্গা জলে গঙ্গা পুজো, কিন্তু আমি বলবো যে স্বামী বিবেকানন্দের বাণী রচনা পাঠ না করলে আমরা বোধহয় নিজেদেরকেই উপলব্ধি করতে পারবো না। আসলে মানুষকে মানুষ হিসাবে যে উপলব্ধি করা, জাতপাত নির্বিশেষে আমরা প্রত্যেকে যে মানুষ, এই যে ব্যক্তি সত্তা, এটাকে উপলব্ধি করতে গেলে আগে তো আমাদের বাণী রচনা অবশ্যই জানতে হবে। সুতরাং ভীষণ সুন্দর করে দেবযানী ওর বক্তব্য পেশ করলো। এইবারে আমাদের সামনে আজকের দিনেও যে স্বামী বিবেকানন্দ কতটা প্রাসঙ্গিক এবং আমাদের স্বনির্ভর হয়ে গড়ে ওঠার ক্ষেত্রেও যে ওনার কতটা প্রেরণা জুগিয়েছেন উনি ওনার বাণী এবং রচনার মধ্যে দিয়ে, সেই বিষয়টার উপর আলোকপাত করবেন আমাদের অধ্যাপক ডক্টর অমিত মজুমদার। অমিত প্লিজ। অমিত। হ্যালো, শুনতে পাচ্ছ? অমিত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তপহারিণে। Swamiji actually he was an embodiment of the infinity. আমরা প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময়, প্রতিটা ক্ষেত্রে স্বামীজির কথা, স্বামীজির বার্তা, স্বামীজির শব্দগুলো প্রতি মুহূর্তে যদি আমরা অনুসরণ করার চেষ্টা করি, মানে স্বামীজি যেটা একটু আগে সেটাতে যেটা বললেন, আমরা যদি ভালো চিন্তা করি অবশ্যই তার কাছে আমরা ভালো হতে পারবো, মহৎ হতে পারবো। মন্দ চিন্তা করলে মন্দ হব। স্বামীজির বিষয়টাকে যদি আমি স্বনির্ভরতার এবং তার আমি একটা প্রেজেন্টেশন তৈরি করব মানে করেছিলাম, মানে অন দ্য প্রসেস অফ দ্যাট প্রেজেন্টেশন, কিন্তু যাই হোক তোমাদের ওটা দিয়ে ভারাক্রান্ত করছি না।
স্বামীজি একটা কথা বলেছিলেন, স্বামীজির যে বিভিন্ন সময়গুলো, বিভিন্ন আঙ্গিকে চিন্তাগুলো করি, অবশ্যই অ্যাজ এ মানে উই আর আ পার্ট অফ দ্য হাওড়া বিজয়কৃষ্ণ গার্লস কলেজ। আমরা জানি একটা এশিয়ার মধ্যে অন্যতম লার্জেস্ট গার্লস কলেজের আমরা পার্ট। মেয়েদের নারী শক্তি জাগরণের জন্য এবং স্বনির্ভর হওয়ার জন্য তার চিন্তা, তার মানসিকতা প্রতি মুহূর্তে ওই দিকে ধাবিত ছিল। তিনি বলেছিলেন, আমি কি আমার কাছে কেন জানতে চাইছো নারীর সমস্যা সমাধানের জন্য আমি কি নারী? তাদেরকে তাদেরকে ভাবতে দাও, লেট দেম ফিল, লেট দেম ফাইন্ড দ্য সলিউশন। একটা পাখি যেমন একটা ডানা যদি আটকে রাখা হয় উঠতে পারে না, আমাদের সমাজের নারীকে যদি আমরা বেঁধে রাখি, শৃঙ্খলে আবদ্ধ করে রাখি, তাদের যদি আমরা ডেভেলপমেন্টের সুযোগটা না দিই, আমাদের কোনো কিছুই কাজ হবে না। স্বামীজি কিন্তু অবশ্যই, এবং তারপরে আমরা জানি স্বামীজির শিষ্যা সিস্টার নিবেদিতা এবং অবশ্যই মা শারদামণি সেই সময় নারী শিক্ষা প্রচলনের জন্য কি ভূমিকা গ্রহণ করেছিলেন। স্বামীজির কথা প্রাসঙ্গিক এবং প্রাসঙ্গিকতাটা আরো বাড়ে। প্রতিটা মানুষ, তুমি বলতে পারো আমাদের মোহনদাস করমচাঁদ গান্ধী থেকে শুরু করে নেলসন ম্যান্ডেলা থেকে শুরু করে বারাক ওবামা, প্রত্যেকটা স্বামীজি যে মাত্রায় প্রভাব বিস্তার করে গেছেন, তাদের জীবনকে পরিবর্তন করেছেন। অবশ্যই আমার অনেক অনেক প্রচুর এপিসোড, মানে মানে এত এত কথা ভিড় করে আসে যে মানে মানে খুব সংক্ষেপে এই কম সময়ের মধ্যে বলে উঠতে পারবো না। যেমন জওহরলাল নেহরু বলেছিলেন, রুটেড ইন দ্য পাস্ট, full of pride of India's prestige, Vivekananda was yet modern in his approach to life's problems and was a kind of bridge between the past of India and her present. ভারতবর্ষকে জানতে গেলে স্বামীজিকে পড়ো, স্বামীজিকে পড়ো। এই 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 কথা মানে 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 প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে অনুরণিত হয়। এবং অবশ্যই যে প্রসঙ্গটা আজকে যে বারবার উঠে আসে, স্বনির্ভরতা। 1893 সালের 31শে মে এই স্বনির্ভরতার বলতে পারো সোপানটা স্বামীজি সারা ভারতবর্ষ, তুমি জানো, তোমরা সবাই জানো যে একজন ভারত প্রতীক, কাশ্মীর থেকে কন্যাকুমারিকা তার পদব্রজে তিনি বহুদিন বহু জায়গায় তিনি ভ্রমণ করেছিলেন। এবং একটা কথা উনি ফেস করেছিলেন, আমাদের ভারতবর্ষের দারিদ্রতার কারণ একটাই, আমাদের স্বনির্ভরতা, অভাব। এই সমস্যাটা আমরা হতে পারি, ওই যে নতুন ভারত উঠে আসুক চাষার কুটির হতে, সেই যে কনসেপ্ট, আমরা সামান্য কিছু খাবার পেলে পুরো এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে পুরো উল্টে দিতে পারি, সেই পোটেনশিয়ালিটি আমাদের আছে। we are infinite potentiality. Already we have all the perfection is already within us, and education and the divinity is just try to manifest that perfection that is already in us. বারবার এই কথাটা বলেছিলেন। এবং 31শে মে 1893 কি ঘটনাটা ঘটেছিল, স্বামীজি যখন জাপানের ইয়োকোহামা শহর থেকে কানাডার ভ্যাঙ্কুভারে যাত্রা করছিলেন, দীর্ঘ সমুদ্রের যাত্রা, সেই জানো সেই যে যাত্রা, দীর্ঘদিনের সেই সামুদ্রিক যাত্রা স্বামীজির, তার সফর সঙ্গী একজন পার্সি ছিলেন, তার নাম হচ্ছে জামশেদজি টাটা। স্বামীজি, বুঝতেই পারছো, সেই পার্সোনালিটি, প্রত্যেকটা মানুষ তার প্রতি মানে মানে আবাল বৃদ্ধ বনিতা স্বামীজির কথা, স্বামীজির বার্তা শোনা, যে মানে স্বামীজির যে পার্সোনালিটিতে প্রত্যেকেই মোহিত হয়ে যেত। মানে আমি মহারাজদের কাছে বিভিন্ন সময় শুনেছিলাম, মানে স্বামীজি যখন বক্তব্য রাখতে যেতেন বিদেশে, টিকিটের জন্য মানে মানে কাড়াকাড়ি পড়ে যেত, এমন তার পার্সোনালিটি, এমন তার চার্মিং পার্সোনালিটি, এমন তার দৃঢ়
তার বক্তব্য প্রত্যেকটা মানুষকে মোহিত করতে পারতেন। স্বামীজি সেই সময়, স্বামীজির কথা জামশেদজি টাটা অনুপ্রাণিত হলেন। জামশেদজি টাটাকে একটি কথা বললেন, আপনি জাপান শহর থেকে আসছেন কেন? বলে, জাপান শহর থেকে আমি আসছি ওই ম্যাচ, তখন ওই যে দিয়াশালাই কাঠি, ম্যাচ স্টিক, এগুলো ইম্পোর্ট করার জন্য আমাদের দেশে। আমরা কাঁচামাল আমরা আছে, এদের দেশে। স্বামীজি বলেন, তোমার দেশে তো কাঁচামাল রয়েছে, তুমি এখানকার মানুষদের কেন ব্যবহার করছো না? কেন জাপান শহর থেকে আমাকে ডিপেন্ড করতে হবে? তুমি করো না। তুমি স্টিলের মানে তোমরা জানো, যারা ইকোনমিক্স এবং কমার্স স্টুডেন্ট, তোমরা সবাই জানো যে আমাদের আকরিক লোহার পরিমাণ প্রচুর পরিমাণে আছে, খনিজ প্রচুর পরিমাণে আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের উৎপাদনের সেই টেকনিকটা নেই। স্বামীজি বলছে, তুমি শেখো, তুমি শেখাও, তুমি আমাদের ওই যে বললেন সামান্য আধপেটা ছাতুকে পুরো জগৎ উল্টে দিতে পারে সেই ব্রহ্মময়ী জাত আমরা। স্বামীজি বলেছিলেন, তুমি করো, তুমি চেষ্টা করো। এখানে একটা ছোট্ট কারখানা তৈরি করেছে, সে পারলে দিয়াশালাই কারখানা, যাই পারো করো। এবং অবশ্যই you should think about development of technology and the science. সায়েন্সের ডেভেলপমেন্ট না হলে, টেকনোলজি ডেভেলপমেন্ট না, টেকনোলজিক্যাল ইনোভেশন না হলে কোনো কিছু হবে না। আমি বিদেশ ভ্রমণ করে এইটুকু বুঝেছি, ওদের স্টুপেন্ডাস সাকসেসের পিছনে একটাই বিষয়, সেটা হচ্ছে টেকনোলজি, সায়েন্স, বেসিক সায়েন্সে তাদের গবেষণা। তুমি এটার উপরে কাজ করো, জামশেদজি টাটাকে বললেন। সেই সফর, স্বামীজির সঙ্গে তো সফর সঙ্গী প্রচুরই হতেন, তার বারবারই বলেছি। কিন্তু ওই যে স্বামীজি একটা কথা বলেছিলেন, পৃথিবীতে যখন এসেছে কিছু দাগ কেটে যাও, সেই দাগ কাটার কাজটা কিন্তু স্বামীজি করে দিয়ে গেছিলেন জামশেদজি টাটার জীবনে। স্বামীজি চলে গেলেন, অল্প বয়সেই চলে গেছিলেন, তোমরা জানো। কিন্তু স্বামীজি যে কাজ করে রেখে গেছিলেন সেটা বোঝার জন্য আরো কয়েকশো বিবেকানন্দ লাগবে। স্বামীজি একসময় আক্ষেপ করে বলেছিলেন, আমি যা করে গেলাম, আমার সেই কাজের বিস্তার বুঝতে গেলে অনেক অনেক বিবেকানন্দের প্রয়োজন। ইয়েস, স্বামীজি কিন্তু ওই মানুষটিকে উদ্বুদ্ধ করেছিলেন, এবং উদ্বুদ্ধ করার জন্য তার ফসল IISc, তোমরা যা এখন নাম যা শুনেছো, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। পরবর্তীকালে স্বামীজির কথায় জামশেদজি টাটা স্বামীজিকে একটা চিঠি লিখেছিলেন, আপনি আমাকে চিনতে পারছেন কিনা আমি জানি না, আপনার সঙ্গে আমি সফর সঙ্গী হয়েছিলাম, আপনার কথাতে আমি উদ্বুদ্ধ হয়েছি, আমি আমার ভারতবর্ষে একটা বেসিক সায়েন্স রিসার্চের জন্য একটা গবেষণা কেন্দ্র করার কথা ভাবছি, আপনি দয়া করে আমাকে আপনার মূল্যবান পরামর্শ এবং ব্লেসিংস দিন। স্বামীজি তখন মানে খুবই শরীর প্রচন্ড খারাপ, বেলুড় মঠে শেষ সময়, প্রচুর মানে শরীর ভেঙে গেছেন, কিচ্ছু করতে পারছেন না। স্বামীজি পারলেন না যেতে, দেহ চলে গেল স্বামীজির। কিন্তু জামশেদজি টাটা স্বামীজির সেই আদেশ তিনি পালন করেছিলেন। স্টাবলিশ হলো সেই ইনস্টিটিউট, বেসিক ইনস্টিটিউট, সেই বেসিক সায়েন্টিফিক রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড টেকনোলজি, পরবর্তীকালে IISc, যে এখন যার নাম। টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ পরবর্তীকালে এলো, টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ, TISR, বিখ্যাত, ভারত বিখ্যাত বলবো, বলাটা ভুল, বিশ্ববিখ্যাত তার দুটো সংস্থা, যেখানে বেসিক সায়েন্সের রিসার্চের কাজ হয় এবং সোশ্যাল সায়েন্সের রিসার্চের কাজ হয়। একটা মানুষ, এবং পরবর্তীকালে জামশেদজি টাটার জামশেদপুরের স্টিল নগরী, তোমরা জানো ইতিহাস, এখনো টাটারা শ্রদ্ধা সহকারে ওই দিনগুলোকে স্মরণ করে, স্বামীজির সাথে তার জামশেদজি টাটার এই যে স্বামীজি যে উদ্বুদ্ধ করতেন কত মানুষকে, কত অগন্তি মানুষকে, এখনো করে যাচ্ছেন প্রতিটা মুহূর্তে। মানে আমি ছোট্ট প্রসঙ্গ বলি, শেষ হবে না কথায়। তোমরা জানো আন্না হাজারে, একজন মানুষ, যে মানুষটা মানে সারা ভারতবর্ষে সমস্ত আপামর জনসাধারণের মধ্যে এই করাপশন ফ্রি ইন্ডিয়া হোক, এই চেতনা জাগরিত করেছিলেন। সাধারণ মানুষ, আর্মির একজন ট্রাক ড্রাইভার ছিলেন, তার মনের মধ্যে এমন মানে ডিপ্রেশন এসে গেছিল, তিনি
সুইসাইড করবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন দিল্লি স্টেশনে, বলে যেখানে এরপরে তো গাড়ি টাড়ি যাবে, এবার আমি ঝাঁপ দেবো। সেই সময় প্ল্যাটফর্মে চটি, ওই যে স্টল গুলো থাকে না, চটি বই, পাতলা বই, স্বামী বিবেকানন্দ বাণী রচনা, যাই একটু পড়ে নি, মরার আগে একটু পড়েই নি, দেখি না একটা বইটা একজন লিখেছেন, একজন মঙ্ক, সন্ন্যাসী, কি লিখেছেন দেখি। একটা লেখা, একটা বই, ছোট্ট গোগ্রাসে গিললেন, মৃত্যু ভুলে গেছেন, মাথা থেকে চলে গেছে। বইয়ের পাতার পর পাতা তিনি পড়ে চললেন, নিজেকে নতুন করে উপলব্ধি করলেন। আন্না হাজারে পরবর্তীকালে জানো সারা ভারতবর্ষের একটা যুব সমাজকে তিনি উদ্বেলিত করেছেন করাপশন। তার ভূমিকা প্রত্যেক, ক্রিকেট থেকে শুরু করে মানে মানে পুল্লেল্লা গোপীচাঁদ টেনিস প্লেয়ার, তোমরা জানো যে ব্যাডমিন্টন প্লেয়ার, একইভাবে তার বাড়িতে বিশাল প্রতিকৃতি আছে অন্ধ্রপ্রদেশে, ওনার হায়দ্রাবাদে ওনার একাডেমিতে বিশাল বড় স্বামীজির একটা মূর্তি। প্রতিদিন মেডিটেট করেন, প্রতিদিন তিনি মেডিটেশন করেন, বারবার একই কথা বলছেন, স্বনির্ভর হও, নিজের পায়ে দাঁড়াও, অটোমেটিক্যালি তোমার উপর বঞ্চনা, তোমার উপর অবিচার, তুমি নিজেই নিজেকে সেই সমাধান সূত্র তুমি খুঁজে বার করার চেষ্টা করবে, পারবে। স্বামীজি সেলফ রিলায়েন্সের উপর বেশি জোর দিতেন এবং একটাই কথা বলেছিলেন, আগেকার সময়ে যারা ঈশ্বরে বিশ্বাস করেন না তাদেরকে বলা হতো নাস্তিক। স্বামীজি এখন বলছেন, এখনকার আমি বলছি, স্বামীজি এত কনভেনশন, এত উইথ কনভিকশন বললেন, কনভেনশনাল কথা ভুলে যাও, যে নিজেকে বিশ্বাস করে না সেই হলো নাস্তিক। ঈশ্বরে বিশ্বাস পরের কথা, আগে নিজেকে বিশ্বাস করো and you can do anything. Infinite things are within you. You have to just explore it. That is the স্বামীজিকে আর মানে ওই মূর্তি এনে পুজো করে কোনো কিছু দরকার নেই। স্বামীজিকে পুজো করা, স্বামীজিকে ফুল বাতাসা মালা দেওয়ার দরকার নেই। স্বামীজিকে যদি অন্তরে স্মরণ করতে পারি, স্বামীজির কথা, তার বাণী রচনা, তার প্রতি ওই যে রঞ্জনা ম্যাডাম বললেন, এক একটা শব্দ শুলের মতো বিঁধবে, যদি আমরা স্মরণ করতে পারি, আমরা অনুধাবন করতে পারি, তাহলেই স্বামীজিকে পুজো করা হবে, আর কিচ্ছু না। দেবযানী ম্যাডাম যে স্বদেশ মন্ত্রের কথা বললেন, ওই কথাটাই যদি স্মরণ করতে পারো, যদি বুঝতে পারো, একটু হলে বুঝতে পারো, যথেষ্ট, অনেক কিছু করে ফেলতে পারো। এবং স্বামীজি কিন্তু আমাদের উপর, এই যুব সমাজের উপর অনেক ভার ন্যস্ত দিয়েছেন, অনেক 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 বিশ্বাস তার এই সমাজের উপর ছিল। আমরাই পারি এবং উই ক্যান ডু ইট। ঠিক আছে, এটাই স্বামীজির কথাটা, এটাই, এইটুকু। আর নতুন করে কিছু বলার নেই। শেষের দিকে হয়তো আমরা একটা চেষ্টা করব, আমি আর জিতেন্দ্র একটু পরের দিকে চেষ্টা করব অন্য কিছু তাকে স্মরণ করা, দেখি কি হয়। জয় তুষার, ধন্যবাদ অমিত। ও খুব প্রাঞ্জল ভাবে আজকের দিনেও আমরা কিভাবে স্বামীজিকে অনুসরণ করব এবং স্বামীজিকে অনুসরণ করে স্বনির্ভরতার পথে নিয়ে যাব, দেশকে অগ্রগতির পথে নিয়ে যাব, খুব সুন্দরভাবে বলল। এবং সত্যি আমাদের প্রত্যেকটা জীবনের প্রতিটি পদক্ষেপেই যেন আমরা ওনাকে অনুসরণ করতে পারি। এবং আমি ওনার বাণী এবং রচনা থেকে দুটো লাইন আমি বলছি। শক্তি সঞ্চয় যে প্রকার আবশ্যক, তার বিকিরণও সেই রূপ বা তদপেক্ষা অধিক আবশ্যক। হৃৎপিণ্ডে রুধির সঞ্চয় অত্যাবশ্যক, তাহার শরীরময় সঞ্চালন না হইলেই মৃত্যু। কুল বিশেষে বা জাতি বিশেষে সমাজের কল্যাণের জন্য বিদ্যা বা শক্তি কেন্দ্রীভূত হওয়া এককালের জন্য অতি আবশ্যক, কিন্তু সেই কেন্দ্রীভূত শক্তি কেবল সর্বত্র সঞ্চারের জন্য পুঞ্জীভূত। যদি তাহা না হইতে পায়, সে সমাজ শরীর নিশ্চয়ই ক্ষিপ্র মৃত্যু মুখে পতিত হয়। অর্থাৎ আমরা যদি শুধুমাত্র নিজেরা শিক্ষিত হলাম, চারপাশের লোকজনকে শিক্ষিত করতে পারলাম না,
তাহলে কিন্তু সমাজের অগ্রগতি হবে না, জাতির অগ্রগতি হবে না। তাহলে এই বাণী রচনা শুধু নিজে উপলব্ধি করব না, আমরা প্রত্যেকের মধ্যে ছড়িয়ে দেব। অর্থাৎ তোমরা নিজেরাও যেমন জানবে, সেরকম তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যেও সেই বাণী রচনাটাকে ছড়িয়ে দেবে। যত আমরা উপলব্ধি করতে পারবো, ততই কিন্তু, যত শিক্ষিত হতে পারবো এবং আত্ম উপলব্ধির পথে এগিয়ে যেতে পারবো, ততই কিন্তু জাতির মঙ্গল। এইবারে আমরা আমাদের ছাত্রীদের, আমাদের কিছু দেখবো যে ওরা স্বামীজিকে এবং আজকের এই যুব সমাজটাকে কিভাবে দেখছে। আমাদের এনএসএস ইউনিটের ভলেন্টিয়ার পায়েল গাঙ্গুলি ওর দৃষ্টিতে আজকের এই যুব দিবস সম্পর্কে বলবে। পায়েল। এখানে উপস্থিত সকল শিক্ষক শিক্ষার্থীদের জানাই শুভ দুপুর। আজ 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের 159তম জন্মদিবস উপলক্ষে তার স্মরণে আমি আজ আমার বক্তব্য উপস্থাপন করছি। আমি অতি সামান্য একজন মানুষ, স্বামীজিকে বিশ্লেষণ করার মতো ক্ষমতা আমার নেই। ছোটবেলা থেকেই আর 5টা সাধারণ ছুটির দিনের মতোই আজকের দিনটাকে কাটাতাম। কিন্তু যখন থেকে স্বামীজিকে উপলব্ধি করার চেষ্টা শুরু করেছি, তখন থেকে বুঝতে শিখেছি আজকের দিনটির মাহাত্ম্য। 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি কলকাতার সিমলা স্ট্রিটে জন্ম হয়েছিল সেই মহান যুগ পুরুষের, যিনি প্রমাণ করেছিলেন বিশ্বের সব থেকে প্রাচীন হিন্দু ধর্মের সঙ্গে কি নিপুণ সম্পর্ক রয়েছে এই ভারতবর্ষের অস্তিত্বের। ভগিনী নিবেদিতা তার বিখ্যাত বই দ্য মাস্টার অ্যাজ আই স হিমে বলেছেন স্বামীজি কিভাবে সংস্কৃতির আদান প্রদানের উপর জোর দিয়েছিলেন। যদি পণ্যের আদান প্রদান সম্ভব হয়, তাহলে সংস্কৃতির আদান প্রদান নয় কেন? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, যদি ভারতবর্ষকে জানতে চাও তাহলে অবশ্যই বিবেকানন্দকে পড়তে হবে। ভারতবর্ষের মধ্যে যে ত্যাগ এবং উদারতা প্রতিফলিত হয়েছে, তা স্বামীজির মধ্যে দিয়েই সেটি প্রতিফলিত হতে দেখা গেছে। স্বামীজি বারংবার তার বক্তব্যের মধ্যে দিয়ে বলেছেন ঈশ্বরের অস্তিত্ব স্বয়ং মানব দেহে। তার বক্তব্যে বারবার প্রতিফলিত হয়েছে জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিত ঈশ্বর। সেই মহান আত্মত্যাগী বীর পুরুষের 159তম জন্মদিবস উপলক্ষে আমার অনন্তের অন্তরের স্থল থেকে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি এবং প্রণাম। নমস্কার। ধন্যবাদ পায়েল। ও খুব সুন্দরভাবে আজকের দিনটিতে কেন আমরা এই জাতীয় যুব দিবস উপলক্ষে কেন আমরা স্বামী বিবেকানন্দকে স্মরণ করছি, খুব সুন্দরভাবে বলল। এরপরে আমাদেরই ছাত্রী, এনএসএস এর ভলেন্টিয়ার মৌমিতা কারার। মৌমিতা ওর নিজের ভাষায় আজকের দিনটির প্রাসঙ্গিকতা সম্পর্কে 2-4 লাইন বলবে। এখানে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ছোট একটি বক্তব্য ব্যক্ত করছি। সালটি ছিল 1863 আজকের দিন। আজ স্বামী বিবেকানন্দের 159তম জন্মদিন। তিনি ষষ্ঠ সন্তান রূপে বিশ্বনাথ বাবু এবং ভুবনেশ্বরী দেবীর কোলে জন্ম নিয়েছিলেন প্রতিভা ভাবন সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ তথা নরেন্দ্রনাথ দত্ত। ছোটবেলা থেকে ডানপিঠে হলেও ঈশ্বর তথা শিবের প্রতি দৃঢ় আশ্বাস ও বিশ্বাসী। একদিকে ছিলেন শৈব উপশাসক ও অন্যদিকে দুর্বল ও নিপীড়িত মানুষের সেবাদানের ব্রতী। তার বহু মুদ্রিত কার্য এক কথায় প্রকাশ করা অনস্বীকার্য। তাই ওনার একটি বাণী দিয়ে আমি শেষ করব। শরীর যতদিন আছে ততদিন কাজ না করে তো কেউ থাকতে পারে না। সুতরাং যে কাজ অন্যের উপকার হয় তাই করাই উচিত। নমস্কার। ধন্যবাদ মৌমিতা। ও খুব সাবলীল ভাবে আজকের দিনটি সম্পর্কে ওর মতামত তুলে ধরলো। এরপরে আমাদের ছাত্রী এনএসএস ভলেন্টিয়ার বিউটি শীল ওর বক্তব্য বলবে। বিউটি প্লিজ। এখানে থাকা সকল শিক্ষক এবং স্টুডেন্টদের জানাই শুভ দুপুর। ভারতবর্ষের মধ্যবিত্ত পরিবারের সন্তান যিনি, তার ছোট্ট জীবনকালের বিভিন্ন কর্মের জন্য
সুখ্যাতি অর্জন করেন স্বামী বিবেকানন্দ। শুধু ভারতবর্ষ নয়, বিদেশেও তার জ্ঞান ও মন্তব্য সমান রূপে প্রতিষ্ঠিত। নমস্কার। ধন্যবাদ বিউটি। এর পরবর্তী পর্যায়ে আমাদের ছাত্রীদের আরো অনেক পরিবেশনা এবং উপস্থাপনা রয়েছে। এই পরবর্তী পর্যায়টাকে পরিচালনার জন্য আমি দেবযানী, অধ্যাপিকা ডক্টর দেবযানী মিত্রর কাছে বলছি যে ও যেন এই পরবর্তী পর্যায়টাই পরিচালনা করে। দেবযানী প্লিজ। ধন্যবাদ রঞ্জনাদি। এবার পরবর্তী বক্তব্য রাখার জন্য আমি এনএসএস ভলেন্টিয়ার সুশীতা কুমার, তুমি নিশ্চয়ই প্রেজেন্ট আছো। সুশীতা কুমার কিছু বলবে। ও মানে আমার সঙ্গে কথা বলার সঙ্গে সঙ্গে ওর বাড়িতে যদিও এখন অসুবিধা চলছে, কিন্তু তবুও বলেছে হ্যাঁ ম্যাডাম আমি কিছু বলবো। তো Good সুশীতা afternoon, ma'am. I am a student of Economics Department of Vijay Krishna Girls College. I wrote a small speech about this day. I am starting. India celebrates National Youth Day on January 12th every year since 1984 with great enthusiasm to honor the birth anniversary of Swami Vivekananda, one of India's greatest leaders, social reformer, philosopher, and believer of youth power. Yuva Divas is also celebrated to encourage the youth in the country to become a better person and achieve an honorable life, contributing to the development of the country. Born in 1863 in Kolkata, the spiritual thinker always focused on harnessing the potential of the youth and has always been vocal on the same throughout his lifetime. Swami Vivekananda was a chief disciple of Sri Ramakrishna Paramhansa and had incredible understanding and knowledge of philosophy, religion, literature, Vedas, Puranas, Upanishads, and whatnot. Like every year, in this year the theme to mark the day has been decided as channelizing youth power for nation building, with the aim to share the vital thinking of Swami Vivekananda among the youth. India is a nation where 1/5 of its population comprises youth or youngsters. Swami Vivekananda's aspiration was to motivate the youth to an extent that they start voicing the changes they desire and ultimately accomplish them. Swami Vivekananda's weapons of winning the world were education and peace. He always portrayed himself as a nationalist saint who wanted the youth to get out of their comfort zones and achieve absolutely anything they desire. In order to honor his vision and motivate youth to act on it, National Youth Day is celebrated in schools and colleges across the country with speeches, music, seminars, presentation, yogashana, and competition. In 2021, due to the pandemic condition, National Youth Day is celebrating in online mode like as hosting online lectures and webinars. I am grateful to our principal ma'am and our respected teachers to give me a part of this great celebration. Thank you. Thank you, Sushita, for your lucid explanation. Thank you very much. এবার পরবর্তী বক্তা আমাদের এনএসএস ভলেন্টিয়ার, অবশ্যই ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স এর সেও রিম্পা দাস। রিম্পা। Yes, ma'am. Good afternoon, my all respectable teachers and my friends. আজ 12th January, so Swami Vivekananda's birthday, so সেই উপলক্ষে আমি কিছু বলবো। Swami Vivekananda was born on 12th January 1863. This year is 159th birth anniversary of Swami Vivekananda. He was an Indian Hindu monk.
He was a chief discipline of 19th century India mystic Ramasrikant. He was a key figure in the introduction of the Indian philosophies of Vedanta and Yoga of the Western world, and is credited with rising interfaith awareness, bringing Hinduism to the state of the major world religion during the late 19th century. He was a major in the revival of Hinduism in India and contributed to the concept of Indian nationalism as a tool of fight against the British Empire in colonial India. Vivekananda founded the Ramakrishna Math and Ramakrishna Mission. He is perhaps best known for his speech, which began with the words, "Sisters and Brothers of America," in which he introduced Hinduism at the Parliament of the World's Religion in Chicago in 1893. Swami Vivekananda was born into aristocratic Bengali Kayastha family of Calcutta. Vivekananda was included towards spirituality. He was influenced by his Guru Ramakrishna, from whom he learned that all living beings were an embodied of the divine self. Therefore, service to God could be reared by service of humankind. After Ramakrishna's death, Vivekananda toured the Indian subcontinent extensively and acquired first-hand knowledge of the prevailing in British India. He later traveled to the United States, representing India at the 1893 Parliament of the World's Religion. Vivekananda conducted hundreds of public and private lectures and classes, disseminating tenets of Indian philosophy in the United States, England, and Europe. In India, Vivekananda is regarded as a patriotic saint, and his birthday is celebrated as National Youth Day. So thank you. Thank you, Rimpa, for your beautiful speech. Now, Mrittika Sarkar কিছু বলবে, NSS volunteer. Mrittika, তুমি আছো? হ্যাঁ মিস, আমি আছি। Good শুরু afternoon, করো। respected professors and my dear friends. This is Mritika Sarkar from Economics Department, presented before you. One of the greatest spiritual leaders of India, Swami Vivekananda, is credited with bringing the glory of the Hindu philosophy. ক্যামেরাটা অন করো। মিস, আমি অ্যাকচুয়ালি ইয়ে থেকে বলছি, ফোন থেকে। ওকে, ভালো। The glory of the Hindu philosophy to the global platform. Born on January 12, 1863, as Narendranath Datta in Kolkata into an aristocratic Bengali Kayastha family, he became a disciple of the famed saint of Dakshineshwar, Swami Ramakrishna Paramahansa. He renounced worldly pleasure and became a sannyasi, not to roam aimlessly, but for the service of humanity. Swami Vivekananda was a key figure for introducing the Indian Vedanta and philosophies of yoga to the world, which put India on the world's spiritual map. It was his famous speech at the World's Parliament of Religion in Chicago back in 1893 that forever changed the way the world looked at India. Founder of Ramakrishna Math and Ramakrishna Mission, Swami Vivekananda not only received our ancient heritage but also enlightened and awakened people's religion, consciousness, and worked for uplifting the downtrodden. He is also credited for raising
for raising interfaith awareness, reviving Hinduism, and contributing to the idea of nationalism in India in 19th century. Thank you. থ্যাংক ইউ মৃত্তিকা, খুব সুন্দরভাবে তুমি বলেছো। পরবর্তী আমাদের ছাত্রীরা আরো বক্তব্য রাখবে, আর পরবর্তীতে আমি ডক্টর অমিত মজুমদারকে অনুরোধ করছি যে অমিত মজুমদার পরবর্তী ধাপ এগিয়ে নিয়ে চলবেন। অমিত, প্লিজ। Okay, thank you, Dr. Devjani Mitro. And now it is the time to call in our virtual platform our students of BCom 5th semester. Arundhati Sarkar. Arundhati, are you there? তুমি আছো Arundhati? Yes, sir. I am here. Arundhati will deliver his speech on Swamiji, and most probably তোমার টপিক হচ্ছে যুব সংস্কারক স্বামীজি, তাই তো? স্বামী বিবেকানন্দ। শুরু করো অরুন্ধতী, শুরু করো। Yes, sir. বীর সন্ন্যাসী বিবেকানন্দ ওই ডাকিছে আয় রে আয়, আওখানে তার আপনা ভুলিয়া কত মহারথী ছুটিয়া যায়। নমস্কার। আজ স্বামীজির 158তম জন্মবার্ষিকীতে 12ই জানুয়ারি জাতীয় যুব দিবসে সভায় উপস্থিত সকল গুরুজনকে আমার প্রণাম ও বন্ধুগণকে আমার শুভেচ্ছা জানিয়ে সর্বোপরি ঠাকুর মা স্বামীজিকে স্মরণ করে আমি আমার বক্তব্য রাখছি। Arise, awake and stop not till the goal is reached. আমরা যুব সমাজ স্বামীজিকে তো এছাড়া অন্য কোনো ভাবে থাকতেই শুরু করতে পারি না। বিজ্ঞান, শিক্ষা, নারী শিক্ষা, শিল্প সমস্ত বিষয়ে স্বামীজির অগাধ ধ্যানের আলোকপাত না করে আজকের দিনে সমাজ সংস্কারক স্বামীজি 19বিংশ শতাব্দীর স্বামীজির যে সংস্কার শুরু করেছিলেন আজকের দিনে তার প্রাসঙ্গিকতা আমি তুলে ধরছি। প্রথমেই বলি, প্রখ্যাত ঐতিহাসিক ও সমাজ বিজ্ঞানী অধ্যাপক বিনয় সরকারের ভাষায় গরিব মানুষ, মাঝারি মানুষ সকলেই বিবেকানন্দের ছোঁয়ায় তাকিতে আরম্ভ করে। বিবেকানন্দের কথাগুলোয় যে কোনো মানুষেরই প্রাণ ছ্যাক করিয়া ওঠে। যে শুইয়া আছে সে উঠিয়া বসে, যে বসিয়া আছে সে খাড়া হইয়া পড়ে, যে খাড়া আছে সে চলিতে থাকে, আর যে চলিতেছে সে দৌড়াইতে লাগিয়া যায়। ঠিক যেন ছোকরারা জওয়ান হয় আর জোয়ানরা পালোয়ান হয়। প্রথিত যথা ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদারের মতে বিবেকানন্দের সাফল্যের কারণগুলি হলো, বিবেকানন্দ একদিকে যেমন আধ্যাত্মিক মূল্যের কথা বলেছেন, অপরদিকে তেমনি ভারতের ঐহিক উন্নতির ওপর গুরুত্ব দিয়েছেন। চেয়েছেন বিজ্ঞান ও কারিগরি বিদ্যা, অধ্যাত্ম মার্গের তপস্যা ও কৃচ্ছ সাধনার জীবনের সঙ্গে বিবেকানন্দ সজীব সক্রিয় সামাজিক জীবনের সমন্বয় করেছে। তিনি হিন্দু ধর্মের গৌরবের কথা এমন মোহনীয় ভাবে ও ভাষায় ব্যক্ত করেছেন যা রক্ষণশীলদেরও কোনো সাধ্যেই ছিল না। অন্যদিকে হিন্দু ধর্মীদের অনাচারের নিন্দা যে কঠোর ভাষায় ব্যক্ত করেছেন, তেমন করতে অতি বড় সাহসীও পিছিয়ে যাবে। একদিকে ঘোর গোঁড়ামিতে আচ্ছন্ন হিন্দু, অন্যদিকে উগ্র পাশ্চাত্য প্রেমের মাদক রসে জারিত হিন্দু। এই দুই হিন্দুর মধ্যে তিনি ভাব সমন্বয় ঘটিয়েছেন। মানব জীবনের বিভিন্ন গুণের সমন্বয় সাধন করেছেন। দেখিয়েছেন কিভাবে আধ্যাত্মিকতা ও শারীরিক শক্তিমত্তা সমন্বিত হতে পারে। সর্বোপরি স্বামীজির জীবনাদর্শের মূল সুরটি প্রকাশ করতে পারা যায় সর্বোদয় নেতা
আচার্য বিনোবা ভাবের এই ছোট্ট উক্তিটির মধ্য দিয়ে। ভারতীয় বেদান্তের কথা ভাবিলে একথা বলিতেই হইবে, অদ্বৈতের সঙ্গে মানব সেবাকে যুক্ত করার কাজ বিবেকানন্দই সর্বপ্রথম করিয়াছেন। তাহার এই বিরাট কাজের ফলেই ভারতবর্ষ জীবনের ক্ষেত্রে সমন্বয়াদর্শ লাভ করিয়াছে, যাহাতে অদ্বৈত বিজ্ঞানের সঙ্গে বিভিন্ন উপাসনা, নরসেবা এবং সর্বজীব সেবা সমন্বিত হইয়াছে। এবারে দেখি একবিংশ শতাব্দীর ভারতবর্ষ, ভারতবাসী ও বিবেকানন্দের সামাজিক সংস্কারের প্রাসঙ্গিকতা। স্বামী বিবেকানন্দের মহাপ্রয়াণের পরেও একটি শতাব্দীরও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু স্বামীজির আদর্শগুলি আজ একবিংশ শতাব্দীতেও সমানভাবে প্রযোজ্য। এখনো প্রাগ বিবেকানন্দ, বিবেকানন্দ সমকালীন যুগে বহু ব্যাধি অব্যাহত রয়েছে। বর্ণ, জাতি, ভাষা, ধর্ম, রাজনীতি জড়িত ভেদাভেদ, দাঙ্গা, অনাহার, দারিদ্র্য, নিরক্ষরতা, অশিক্ষা সমাজ থেকে এখনো নির্মূল করা যায়নি। আমাদের শিক্ষা বয়ে চলেছে অর্থকরী জীবন ধারণের লক্ষ্যে। এখনো রামকৃষ্ণ মিশনের মতো কয়েকটি প্রতিষ্ঠান ছাড়া রাষ্ট্রীয় স্তরে সার্বিকভাবে মানবিকতা, ধর্ম ও সেবার আদর্শের উপর ভিত্তি করে শিক্ষার ব্যবস্থা করা যায়নি। সর্বাত্মক সামাজিক সাম্য প্রতিষ্ঠা স্বপ্নই থেকে গেছে। এই সমস্ত ব্যাধি থেকে মুক্ত সমাজ গঠনে স্বামীজির সংস্কার আদর্শই আমাদের একমাত্র অবলম্বন এবং বেদান্তের মতোই ভারতীয় জীবনধারার চিরন্তন সত্য। এ কথা বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। অরুন্ধতী, খুবই সুন্দরভাবে হয়েছে। তুমি স্বাভাবিকভাবে খুবই ভালোই বলো, আমার তোমার উপর সেই বিশ্বাসটুকু আছে আমাদের। তো অরুন্ধতী, পরে আমি আহ্বান করবো দেবাংশীকে। দেবাংশী আছো? দেবাংশী আছো? অরুন্ধতী আছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, শুরু কর। So, good afternoon to all my teachers and friends present here. I am here to deliver a speech on Swami Vivekananda. Swami Vivekananda was a renowned writer, scholar, thinker, saint, and philosopher of contemporary India. He was born on January 12, 1863 in the city of Joy, Calcutta. His original name was Narendranath Datta. His father Vishwanath Datta was a learned man who has profound knowledge of both English and Persian. He was a successful lawyer in the Supreme Court of Calcutta. His mother was a pious lady who influenced him from his childhood. She played a major role in shaping his character. She first taught Naren English lessons and made him familiar with the Bengali alphabets. Young Naren studied in the Metropolitan Institution at Calcutta, and after passing the examination, he graduated from an English college in Calcutta and passed his BA, and further visited to study law. But after his father's death, his family's financial position did not allow him to prosecute further study. He was an excellent singer. One day, Ramakrishna Paramahansa happened to hear him singing a devotional song. He asked the young man to see him at the Kali temple. Naren was very keen to see God face to face. He asked many religious saints about the desire, but none could satisfy him. Ramakrishna Paramahansa said to Naren that as one can see him, he can also see God in the same form. However, Naren was not convinced by his words.
He wanted the saint to demonstrate it to him. As time passed, Naren had that wonderful heavenly experience in his life. He became the most dedicated disciple of the saint. His guru taught him the most important lesson of his life, that is, we can experience God by serving humanity. With his teaching, Naren later established the Ramakrishna Mission on 1st May 1897, which is also working at a present day, engaged in offering voluntary welfare work for the poor and needy people. After becoming a monk, Naren was named Swami Vivekananda. He visited America to participate in the Parliament of World Religious held in Chicago, 1893. In his deep lecture, Swami Vivekananda explained to the world that God is the one big sea and all religions are like rivers, ultimately merging in the sea. According to him, there should not be any dispute among the preachers of various religions that they worship God in separate forms or with different beliefs. His belief in the eternal truth of one God can avoid hatred among the people. Swami's view was lauded with great appreciation. Many people became his disciples who later joined the Ramakrishna Mission. Swamiji's teachings have left a great impact on Indian socio-cultural traditions. He was a great follower of Vedanta. His teachings focus on the themes of Vedas and Upanishads. He believes them to be the great sources of energy, wisdom, and strength. Man the builder of his own destiny, so each human being with his own capability can guide himself and at the same time can play a key role in the society. All healthy social changes are the result of the spiritual forces working with ourselves. Education provides a better standard of life to society. If the social life of the country will improve, then only the nation will flourish. So, Swami Vivekananda in his teachings had attached great significance to the role of education in building society. For him, every single soul is divine, the aim to channelize his divinity within by controlling nature's external and internal nature. The divine soul of Swami Vivekananda left this world on 4th July 1902. Vivekananda is regarded as the patriot prophet of New India. His words carry the power of inspiration and transformation. His final words at the Chicago Parliament of Religious were, upon the banner of every religion will soon be written in spite of resistance. Number 1, help and not fight. Number 2, assimilation and not destruction. And number 3, harmony and peace and not dissension. His name was written in golden letters in the history of India. He was a role model for not only the people of this country, but to the whole world. We shall make efforts to inculcate his qualities and become a better person. Thank you. Thank you, Devangshi, for your wonderful speech on Swamiji and his life and his teaching. May I request Ritika Sengupta, becomes 5th semester, to offer her tribute to Swamiji. Ritika. শুভ দ্বীপ্রহর শ্রদ্ধেয় শিক্ষক এবং শিক্ষিকা মণ্ডলী এবং শুভ দ্বীপ্রহর আমার সমস্ত বন্ধুরা। অন্যে যাই ভাবুক, অন্যে যাই করুক, তুমি কখনো তোমার পবিত্রতা
নৈতিকতা আর ভগবত প্রেমের আদর্শকে নিচু করো না। যে ভগবানকে ভালোবাসে তার পক্ষে চালাকিতে ভীত হওয়ার কিছুই নেই। স্বর্গে আর মর্তে পবিত্রতাই সবচেয়ে মহৎ এবং দিব্য শক্তি। আজ স্বামীজির জন্মদিনে তার এই উক্তিটি স্মরণ করে তার চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমি তার সম্পর্কে কিছু বলার চেষ্টা করছি। স্বামীজি বিশেষ করে আমাদের এই যুব সম্প্রদায়ের এমন এক আদর্শ, যার আদর্শকে অনুসরণ না করে আমরা এক পাও চলতে পারবো না। অত্যন্ত স্বাধীনচেতা মানুষ, যিনি কোনো রকম কুসংস্কার এবং হীনমন্যতাকে প্রশ্রয় দেননি, অথচ তিনি ছিলেন ভীষণভাবে ঈশ্বরের বিশ্বাসী। ভারতবর্ষের ফিলোসফিকে তিনি আমেরিকা এবং ইউরোপে প্রচার করেছিলেন। শিকাগোতে দেওয়া তার অমূল্য ভাষণ আজও জগৎ বিখ্যাত। সমগ্র আমেরিকাবাসীকে মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স বলে সম্বোধন করে তাদের মন জয় করেছিলেন তিনি। তার এই ভাষণের মাধ্যমে তিনি ভারতের নাম উজ্জ্বল করেছিলেন। শ্রী রামকৃষ্ণ পরমহংসের প্রিয় শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ। তিনি তার গুরুর নামে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে বেলুড় মঠ নামে পরিচিত। কি অসাধারণ আশীর্বাদ দিয়েছিলেন তিনি বিবেকানন্দকে। রামকৃষ্ণ বলেছিলেন, পারলে একটা বটগাছ হোস, পথিক এসে ছায়া পাবে, কত পাখি বাসা বাঁধবে, তোকে ঘিরে কত লতা গজাবে চারদিকে, কিন্তু তাতে কিছু যায় আসে না। হয়তো যাওয়ার সময় একটা ডাল ভেঙে নিয়ে যাবে, কিন্তু বটগাছ বটগাছই থাকবে। সবকিছু ধ্বংস হয়ে গেলেও ইতিহাসের বুকে লেখা থাকবে এখানে একটা বটবৃক্ষ ছিল। আজ স্বামীজির জন্মদিনে আমরা সমগ্র যুব সম্প্রদায় তার চরণে প্রণাম জানিয়ে তার দেখানো পথ অনুসরণ করে যেন ভবিষ্যতে এগিয়ে যেতে পারি, এই প্রার্থনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ঋত্বিকা। অবশ্যই স্বামীজির কল্যাণ সবার উপরে বর্ষিত হোক। বিশেষ করে তোমাদের মতো প্রত্যেকেই আমরা যা যুব সমাজের যারা কাণ্ডারি, স্বামীজি চেয়েছিলেন নতুন ভারত ওদের দিকেই উঠে আসুক। অবশ্যই স্বামীজির আশীর্বাদের হাত তোমাদের সাথে আছে। আমি শেষে আমি ডাকবো রচনাকে, আমাদের এমকম থার্ড সেমিস্টারের রচনা ভট্টাচার্য। রচনা স্বামীজি এর প্রসঙ্গে একটু রচনা শুরু করার আগে একটু বলি, স্বামীজি এবং আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সমসাময়িক, এবং তাদের মধ্যে একটু অদ্ভুত মানে একটা সম্পর্ক ছিল, একটা এক ধরনের মানে সেই সম্পর্ক কতটা বন্ধুর বা কতটা এই নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, এই নিয়ে প্রচুর অবশ্যই স্বামীজি প্রথম জীবনে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কাছে আসার আগে যে ব্রাহ্ম ধর্ম সেই অনুসরণ করতেন স্বামী, এবং রবীন্দ্রনাথ ঠাকুর একজন ব্রাহ্ম ছিলেন। তো পরবর্তীকালে অবশ্যই ব্রাহ্ম ধর্ম পরিত্যাগ করে স্বামীজি সনাতন হিন্দু ধর্মের এবং তার পথে চলে আসেন। তো কিন্তু স্বামীজি কিন্তু শ্রী শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবকে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রচুর অনেক গান শোনাতেন। তার মধ্যে তো বেশ কিছু গান সত্যি সত্যি ঠাকুরের এবং স্বামীজি দুজনেরই প্রিয় ছিল। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, এবং অবশ্যই আরেকটি সত্যমঙ্গল প্রেমময়। আমি আজকে রচনাকে অনুরোধ করব সত্যমঙ্গল যে একটি বিখ্যাত সঙ্গীত যে স্বামীজি প্রায় পছন্দ করতেন, স্বামীজির একটি খুবই পছন্দের সঙ্গীতের মধ্যে একটি, আমি অনুরোধ করব রচনাকে তা নিবেদন করার জন্য। রচনা। ইয়েস স্যার, স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকে আমি আমার সঙ্গীত পরিবেশন করছি। সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারী। সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারী। তুমি সদা যার হৃদে বিরাজ, দুঃখ জ্বালা
সেই মাসরে সব দুঃখ জ্বালা, সেই মাসরে সত্য মঙ্গল। তোমার ধ্যানে নামে কত আলোয়, যেই ভক্ত সেই জানে, তুমি জানাও জানে সে জানে, ওহে তুমি জানাও জানে সে জানে, সত্য মঙ্গল প্রেমময় তুমি, যদি তুমি অন্ধকার। ধন্যবাদ। ধন্যবাদ রচনা। অনেক বড় প্রতিবন্ধকতার মধ্যে থেকেও রচনা সুন্দরভাবে স্বামীজির উদ্দেশ্যে তার শ্রদ্ধা নিবেদন করলো। ধন্যবাদ জানাই সবাইকে। আজকে আমি যে কথা বলেছিলাম যে একটি বিষয়ে আমি আমার ভাই, আমার কলিগের থেকে আমি নিজেকে ওকে আমার ভাই বলেই মনে করি, ডক্টর জিতেন্দ্রনাথ দাস। আমি ওকে অনুরোধ করব স্বামীজির একটি স্তোত্র, স্বামীজির যে মূর্ত মহেশ্বর যে স্তোত্রটি, স্বামীজিরই তার খুবই পছন্দের একজন তার শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী, যাকে স্বামীজি ইন্দু বলতেন, এবং তার একটি বিখ্যাত লেখা স্বামী শিষ্য সংবাদ। আমি বলবো তোমাদের, তোমরা পারলে এই ছোট্ট বইটি পড়ো, স্বামী শিষ্য সংবাদ, শরৎচন্দ্র চক্রবর্তীরই লেখা। তার স্বামীজির সাথে তার যে কথোপকথন বিভিন্ন বিষয়, বিভিন্ন গুরু বিষয়ে এবং বিভিন্ন হালকা বিষয়ে, স্বামীজি খুব রসিক মানুষ ছিলেন এবং খুব ভালো রাঁধতেও পারতেন। তার ম্যানেজমেন্ট, লিডারশিপ, ক্যাপাবিলিটি, অ্যাডমিনিস্ট্রেটিভ জিনিসটাও সেটা তুমি পড়লে জানতে পারবে, স্বামী শিষ্য সংবাদ পড়লে। আর লেখক শরৎচন্দ্র চক্রবর্তী। শরৎচন্দ্র চক্রবর্তী স্বামীজির প্রিয় ইন্দু, লিখেছিলেন এই বিখ্যাত স্তোত্রটি মূর্ত মহেশ্বর। আমি অনুরোধ করব জিতেন্দ্রকে নিবেদন করার জন্য। জিতেন্দ্র। অমিত, আমি একটুখানি মাঝখানে একটুখানি বলি যে প্রিন্সিপাল ম্যাডাম আমাদের সাথে জয়েন করেছেন এবং ওনার একটু পরেই আরেকটা মিটিং আছে, তাই আজকের যে দিনটা আমরা বিবেকানন্দকে স্মরণ করে আমরা যে যুব সমাজের অনুষ্ঠানটার আয়োজন, জাতীয় যুব দিবসের যে অনুষ্ঠানটার আয়োজন করেছি, যার অনুপ্রেরণা এবং যার ভাবনায় আজকে আমরা পরিচালিত হয়ে এটা আমরা করছি, আমাদের মাননীয় অধ্যক্ষা ডক্টর রুমা ভট্টাচার্য, উনি আজকে এখন আমাদের সাথে জয়েন করলেন। উনি দু লাইন কিছু বলবেন আজকের দিনটি সম্পর্কে। দিদি প্লিজ। কোথায় দিদি আছেন? ম্যাডাম শুনতে পাচ্ছেন? দিদি কি আছেন? হ্যাঁ দিদি আছেন, দাঁড়াও আমি ফোন করছি। হ্যাঁ লেফট হয়ে গেছেন নাকি? হ্যাঁ মানে সম্ভবত দিদির অডিওতে একটু প্রবলেম হচ্ছে ম্যাডাম, 1 মিনিট ওয়েট করো, ওখানে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জয়েন করেছিলেন তো? হ্যাঁ উনি লিখলেন তো, দিদি এসেছেন। দিদি একটুখানি, দিদি শোনা যাচ্ছে না, মিউট হয়ে আছেন দিদি, মিউট হয়ে আছেন। হ্যালো, শুনতে পাচ্ছ এবার? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, আজকের অনুষ্ঠান আমাদের বাঙালি জীবনে, ভারতীয়দের জীবনে একটা সত্যি আজকের দিনটা মনে রাখার মতো দিন, মনে করার মতো দিন। তো আমি বিবেকানন্দ নিয়ে বিশেষ কিছু বলার না বলে
আমি চেষ্টা করছি বিবেকানন্দরই একটা বাণী পড়ে তোমাদের একটু শোনাতে, যে আমার খুব মনে হয় এটা খুব আমাদের পক্ষে, কলেজের ছেলে মেয়েদের পক্ষে, আমাদের পক্ষেও ভীষণভাবে মানব জাতির কল্যাণ সাধনে স্বামীজির যে মন্ত্র, সেই মন্ত্র আমি একটু পড়ে শোনাচ্ছি। তোমরা শুনতে পাচ্ছ তো সবাই? হ্যাঁ দিদি শোনা যাচ্ছে। আচ্ছা, এটা আমার এই যে পোস্টারটা আমি আমার ঘরে রয়েছে, সেখান থেকে আমি পড়ে শোনাচ্ছি। স্বামীজির মন্ত্র: আহার করো পরিমিত, ধ্যান করো নিয়মিত, বই পড়ো মনোযোগ দিয়ে, চিন্তা করো গভীর ভাবে, ব্যায়াম করো নিয়মিত ভাবে, পরিকল্পনা করো দূরদৃষ্টির সাথে, সেবা করো তৎপরতার সাথে, দান করো নির্লিপ্ত ভাবে, ভালোবাসো নিঃস্বার্থ ভাবে, ব্যয় করো বিবেচনার সাথে, তর্ক করো যুক্তির সাথে, কথা বলো সংক্ষেপে, কাজ করো নির্ভীক ভাবে, এগিয়ে চলো সত্য ও ভালোবাসা নিয়ে। শুধু বড় লোক হয়েও না, বড় মানুষ হও। মনে রাখবে, কাপুরুষেরাই পাপ কাজ করে, মিথ্যা কথা বলে, বীর কখনো পাপ করে না। বীর হৃদয় যুবক বৃন্দ, এগিয়ে যাও, লক্ষ লক্ষ মানুষ ক্রমশ ডুবছে, তাদের উদ্ধার করো। মৃত্যু পর্যন্ত এটাই আমাদের মূল মন্ত্র হওয়া উচিত। এবং আমি এই এত সুন্দর করে সার মর্ম জীবনের বুঝিয়ে দেওয়ার জায়গাটা কিন্তু আমি মনে করি আর কোথাও পাওয়া যায় না। এই কথাগুলোর মধ্যে আমাদের এই জীবনের, এখনকার দিনের বলো আগের বলো, সব মানে ভবিষ্যতেরও জীবন বলো, সব জায়গায় কিন্তু আমরা এর মধ্যে দিয়েই এই জীবনকে আমরা উপলব্ধি করতে পারবো। এইটা বলার সাথে আবার আমরা এই যে প্রযুক্তিগত জায়গায় এসে দাঁড়িয়েছি, মাঝে মাঝে প্রযুক্তিতে আমি একটু হারিয়ে যাই। যেমন রাস্তা, আমি একটা জায়গায় ছিলাম, আমি আসছিলাম, কিছুতেই লিঙ্কটা পাচ্ছিলাম না, এখন আবার কলটা কোথায় একটা প্রেস করলাম, হারিয়ে ফেলেছি। তোমরা শুনতে পাচ্ছ এখনো তো? হ্যাঁ শোনা যাচ্ছে দিদি। আচ্ছা, কিন্তু আমি কোথায় ট্যাপ করলে যে ফেরত যেতে পারবো সেটাই বুঝতে পারছি না, আমি কিছু দেখতে পাচ্ছি না। দাঁড়াও, আমি গুগল মিটটাকে বার করার চেষ্টা করছি। মেয়েরা আজকে নিশ্চয়ই, আমি জানি তোমরা খুব ভালো লেগেছে এই অনুষ্ঠান করতে। প্রতি বছরই আমাদের এই অনুষ্ঠান হয়, প্রতি বছরই আমরা যেরম ভাবে পারি করি। এবছরে গত 1 বছর ধরে আমাদের সমস্ত অনুষ্ঠানই তোমরা জানো যে ভার্চুয়াল মোডে এইভাবে করতে হচ্ছে, সামনাসামনি দেখা হতে পারছে না। আমাদের যদি বা দেখা হচ্ছে, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে না, কিন্তু এই যোগাযোগটাই আমার মনে হয় আমাদের জীবনের একটা এখন সব থেকে বড় উপায় হয়ে দাঁড়িয়েছে। বিবেকানন্দের মন্ত্রে তোমাদের জীবন উদ্বুদ্ধ হোক, বিবেকানন্দের আশীর্বাদে তোমরা ভালো হয়ে মানুষের মতো মানুষ হয়ে জীবনে এগো, এই কামনা করি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ দিদি। দিদি যে তার এই ব্যস্ততার মধ্যেও যে এতটুকু সময় আমাদের দিতে পেরেছেন এবং আজকের এই প্রোগ্রামের জন্য আমাদের অনুপ্রাণিত করেছেন, এবং সর্বোপরি উনি খুব সুন্দর বিবেকানন্দের যে বাণীটা তুলে ধরলেন, সত্যি ওনার মন্ত্রে যদি আমরা দীক্ষিত হতে পারি তাহলেই বোধহয় আমাদের অগ্রগতির পথটা অনেক বেশি উন্মুক্ত হবে। তাহলে এর পরবর্তী প্রোগ্রাম সঞ্চালনার জন্য আমি আবার অমিতের কাছে ফিরে যাচ্ছি। ডক্টর অমিত মজুমদার, প্লিজ। হ্যাঁ, আমরা তাহলে দিদি যে কথাটা বলছিলেন, স্বামীজির প্রসঙ্গটা, যে ব্যায়াম করো নিয়মিত, অবশ্যই স্বামীজি বলতেন একটা খুব বিখ্যাত কথা, গীতা পাঠের থেকে ফুটবল খেলাটা সব থেকে বেশি জরুরি। কারণ ফুটবল খেলে তোমার শরীর তৈরি হবে, মন তৈরি হবে, তখন তুমি গীতা পাঠ করলে গীতার অর্থটা আরো ভালো করে বুঝতে পারবে, উপলব্ধি করতে পারবে। এই শরীর তৈরিটা সবার আগে, সুস্থ থাকার সবার আগে জরুরি। তো আমি অনুরোধ করব জিতেন্দ্রকে স্বামীজির যে স্তোত্র স্বামীজির প্রিয় শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী লিখেছিলেন সেটি পাঠ করার জন্য।
मूर्तमहेश्वर मुज्ज्वल भास्कर मेष्टममर नरवन्द्यम् मूर्तमहेश्वर मुज्ज्वल भास्कर मेष्टममर नरवन्द्यम् वन्दे वेदतनुमूर्तितगर्हित काञ्चन कामिनीवाणम् कोटिभानुकर दीप्तसिंहमः कटितटकोऽपि आविराभिहुङ्कार नादितदिङ्मुख प्रचण्ड ताण्डव नृत्यम् भक्ति मुक्ति कृपा कटाक्ष प्रेक्षण मघधल विदलन दक्षम् बालचन्द्रधर मिन्दुबन्धमिह नौमि गुरु विवेकानन्दम् मूर्तमहेश्वर मुज्ज्वल भास्कर मेष्टममर नरवन्द्यम्। ধন্যবাদ জিতেন্দ্র। আমি অনুরোধ পাপিয়াকে প্রিয়া সামন্ত দেওয়ার জন্য। পাপিয়া। স্বামী বিবেকানন্দের 159তম জন্মদিবস তথা যুব দিবস উপলক্ষে অনুষ্ঠানের প্রধান বক্তা মাননীয় অধ্যক্ষ ডক্টর রুমা ভট্টাচার্যকে অসংখ্য ধন্যবাদ জানাই। তিনি তার অত্যন্ত ব্যস্ততার মধ্যে থেকেও আমাদের সময় দিয়েছেন, তার জন্য আবার ধন্যবাদ জানাই। আমাদের কলেজের IQSC কোঅর্ডিনেটর ডক্টর শ্বেতা গুহ মহাশয়াকে ধন্যবাদ জানাই স্বামীজির দার্শনিক চিন্তাধারাকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। আজকের সমগ্র অনুষ্ঠানের সুচারু পরিচালনার জন্য ধন্যবাদ জানাই আমাদের সবার প্রিয় NSS ইউনিটের কোঅর্ডিনেটর রঞ্জনা সরকার মহাশয়াকে। ধন্যবাদ জানাই ডক্টর দেবযানী মিত্রকে স্বামীজির স্বদেশ মন্ত্র সুন্দরভাবে পরিবেশন করার জন্য। বর্তমান যুগে স্বামীজির প্রাসঙ্গিকতাকে সুন্দরভাবে তুলে ধরার জন্য ডক্টর অমিত মজুমদারকে অসংখ্য ধন্যবাদ জানাই। বৈদিক মন্ত্র পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য ডক্টর জিতেন্দ্রনাথ দাসকে ধন্যবাদ জানাই। তাকে আবারও ধন্যবাদ জানাই সুন্দরভাবে অনুষ্ঠানের সমাপ্তি করার জন্য। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সকল শিক্ষক শিক্ষিকা এবং আমাদের কলেজের যারা অশিক্ষক কর্মচারী সবাইকে ধন্যবাদ জানাই। সর্বোপরি সেই সমস্ত ছাত্রীদের ধন্যবাদ জানাই যারা আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এবং সুন্দরভাবে বিভিন্ন দিক থেকে আজকের দিনটির তাৎপর্য এবং বিবেকানন্দের প্রাসঙ্গিকতা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। তাদের অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমাদের সমস্ত ছাত্রী যারা শুনেছে আজকের অনুষ্ঠান শুনেছে এবং সুন্দরভাবে তারা ডিসিপ্লিন মেনটেন করেছে, তাদেরকেও ধন্যবাদ জানাই। তাহলে আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ হলো। খুব ছোট অল্প সময়ের মধ্যে দিয়ে আমরা জিনিসটাকে খুব অল্প সময়ের নোটিসে এবং মেয়েরা যে এত নিজেরা উদ্যোগী হয়ে করেছে, মানে এটাই একটা বিরাট ব্যাপার। মানে আমি ভাবতে পারিনি যে 2-3 ঘন্টার মধ্যে এতটা আয়োজন করতে পারবো এবং সেটা অমিত ওরা যেভাবে মানে সাহায্য করেছে এবং দিদি তো বারংবার আমাকে উপদেশ দিয়ে যে এটা করো এভাবে করো। সত্যি এত 2-1 ঘন্টার মধ্যে যে এরকম একটা বড় প্রোগ্রাম করা যায় আমার আইডিয়া ছিল না। সবাইকে পাপিয়া ধন্যবাদ দিয়েছে, কিন্তু NSS ইউনিটের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই যদি এভাবে পাশে থাকে তাহলে NSS ইউনিট মনে হয় আবার বেস্ট ইউনিট হবে, আমার আশা করি। একদম তাই। ঠিক আছে, এখানেই শেষ। রেকর্ডিং বন্ধ করতে হচ্ছে, রেকর্ডিংটা অফ করতে হবে বোধহয়। আমি আচ্ছা একটা কথা একটু সবাই যখন